গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের প্রশ্ন উত্তরের আলোচনা পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের অনুশীলনী যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো নিয়েই আমরা কিছুটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, 7 দাগ পর্যন্ত। এবার 7 দাগের পর থেকে আজকে আলোচনা করব। তো 8 দাগে দেখো কি বলছে। গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে। এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো। হুম আহ দেখো, এগুলি ছাড়াও তোমার জানা আরো কিছু পাখি আর গাছের নাম, তাদের বৈশিষ্ট্য লিখে নিজের ছকটি পূরণ করো। এটা তোমাদের বইতে যে ছক ছিল সেই ছকটি ফাঁকা এবং সেটা পূরণ করেই তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এখানে একটা করে উদাহরণ দিয়ে দিয়েছে যে পাখির নাম এবং সেটার কিছু বৈশিষ্ট্য। এবং আমাদের শুধু পাখির নাম করলে চলবে না, গাছের নাম এবং সেই গাছের বৈশিষ্ট্যও লিখতে হবে। হুম তো প্রথমে দেখো পাখির নাম আছে। তো এখানে যেখানে যে উদাহরণটি দেওয়া আছে যে দুর্গা টুনটুনি, তো নাম লেখা হলো এবং তার পরের ছকগুলিতে দেখো তার বৈশিষ্ট্য দেওয়া, অর্থাৎ সেই পাখির আকার, পাখির রং কেমন, পাখির ঠোঁট কেমন, তার লেজ কেমন, তার পা কেমন, ঝুঁটি আছে কি নেই। হুম সেই অনুযায়ী এক একটা ছক করা আছে, সেগুলি পূরণ করতে হবে। হুম তো দেখো, দুর্গা টুনটুনি, তার আকার কেমন? না ছোট। হুম, তো এই দুর্গা টুনটুনির রং কেমন? সেটা বেগুনি রঙের। দুর্গা টুনটুনির ঠোঁট কিরকম? সরু, লম্বা, বাঁকানো। হুম দুর্গা টুনটুনির লেজ ছোট, তার পা সরু এবং লম্বা এবং তার ঝুঁটি নেই। হুম তো দেখো, এখানে পাখির নাম এবং এই যে আলাদা আলাদা ছক, অর্থাৎ আকার, রং, ঠোঁট, লেজ, পা, ঝুঁটি, এগুলি যদি আমরা বাক্য আকারে লিখি তাহলে তার কতগুলি বৈশিষ্ট্য লেখা হয়ে যাবে, সেই পাখির একটা রচনা তৈরি হয়ে যাবে, তাই না? তো সেটার ছক করে এখানে দেওয়া, আরো সহজ করে দেওয়া। তোমাদেরকে কোনো রচনাও লিখতে হবে না, হ্যাঁ, কোনো বৈশিষ্ট্য আলাদা করে লিখতে হবে না, এখানে দেওয়াই আছে, শুধু তাদের সেই বৈশিষ্ট্যগুলি কেমন সেগুলো লিখতে হবে। হুম? তো যেমন দেখো, তিতির, তিতির পাখির কথা আমাদের আলোচ্য গল্পে ছিল, অর্থাৎ সেনাপতি শঙ্কর গল্পে তিতির পাখির কথা আমরা দেখেছি। তো সেই তিতির পাখি, তার বৈশিষ্ট্য কি? হুম অর্থাৎ তার আকার কেমন? তিতির পাখির আকার মাঝারি। এই দেখো এখানে ছবি দিয়েছি, এটা তিতির পাখি, দেখতে পাচ্ছ? তো তিতির পাখির আকার কেমন? দেখো মাঝারি সাইজের, তাই না? তো এখানে আকারের জায়গায় সেই যে ফাঁকা ছক সেখানে লেখা মাঝারি লিখে দেবে। তার রং কেমন? দেখো ছবি দেখো, দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বাদামি রঙের। হুম সাদা বাদামির মিক্সড আছে, তো শুধু বাদামি বললেও চলবে। ঠোঁট কেমন? দেখো এই তিতির পাখির ঠোঁট কেমন? ছোট্ট একটা ঠোঁট। হুম, তো তার ঠোঁটের সেই ছকে কি হবে? যে ছোট, তার ঠোঁট ছোট। লেজ, লেজ কেমন? এই তিতির পাখির লেজ দেখতে পাচ্ছ এইটুকু, যে ছোট। তো তিতির পাখির লেজ ছোট। পা, তিতির পাখির পা কেমন? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ছোট, খুব বড় নয়। তাহলে তিতির পাখির পা ছোট। ঝুঁটি, ঝুঁটি আছে কি নেই সেটা লিখতে হবে। তো তিতির পাখির কি ঝুঁটি আছে? দেখতে পাচ্ছ তোমরা? না, তাহলে ছকে লিখে দিতে হবে নেই বলে। হুম? তেমনি মাছরাঙা, মাছরাঙা পাখি এবং তার বর্ণনা দেওয়া। মাছরাঙা পাখির আকার কেমন? দেখো এটা মাছরাঙা পাখি, এর আকার কেমন? ছোট আকারের। তো এখানে আকার ছোট। তার রং কেমন? দেখো
মাছরাঙা পাখির রং কেমন? নীল আর হলুদ, তাই তো? দেখো দুই রকমের রং মিলে আছে। তাহলে এর রং কি দেবে? নীল হলুদ। ঠোঁট, মাছরাঙা পাখির ঠোঁট কেমন? দেখো ঠোঁটটা দেখো কত লম্বা। হ্যাঁ, তো কি দেবে? লম্বা এবং শক্ত। এটা দিয়ে সে মাছ ধরে খায়, তাই না? দেখো তিতির পাখির ঠোঁট ছোট্ট, কিন্তু মাছরাঙা পাখির ঠোঁট যথেষ্ট লম্বা। তো সেই জন্য তার ঠোঁট এর ছকে কি লিখবে? শক্ত, লম্বা। লেজ, তার লেজ দেখো হুম, মোটামুটি মাঝারি। হুম, যে খুব ছোট্টটিও নয়, আবার খুব লম্বাও নয়, মাঝারি। হ্যাঁ, তাহলে লেজ দেবে মাঝারি। পা, এই পা দেখো এই ডালে বসে আছে, পা একদম ছোট্ট। তো মাছরাঙা পাখির পা ছোট। ঝুঁটি, ঝুঁটি আছে কি মাছরাঙা পাখির? নেই। তাহলে মাছরাঙা পাখির ঝুঁটি নেই। এরকম করে ছকগুলো পূরণ করতে হবে। কিংবা এই তিতির মাছরাঙা ছাড়াও আরো গল্পে যে পাখিগুলির নাম উল্লেখ ছিল, ধরো বাজ পাখি, উম, এমু পাখি, এইরকম ধরনের, বা শঙ্খচিল, এরকম পাখিরও তোমরা নাম লিখতে পারো, বা তার আকার, রং, ঠোঁট, লেজ, পা, ঝুঁটিটা তাদের বর্ণনা এরকম ভাবে দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো যে কোনো পাখির নাম দিয়ে তাদের বৈশিষ্ট্য এরকম দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আসি গাছের নাম। তো সেই গাছের নাম করতে হবে এবং তারও বর্ণনা করতে হবে, এবং সেই বর্ণনার কি কি পয়েন্ট দেওয়া দেখো। সে গাছের আকার, গাছটা কোন জাতীয় গাছ, গাছের পাতাগুলো কেমন, গাছের ফুল কেমন, ফল কেমন, এবং তোমরা এই গাছগুলো সাধারণত কোথায় দেখেছো সেটা। আচ্ছা, যেমন দেখো নারকেল গাছ, তো সেই নারকেল গাছের আকার কেমন, সেটা কোন জাতীয় গাছ, পাতাগুলো কেমন, ফুল ফল এগুলো কেমন, সেই বর্ণনাগুলি দিতে হবে এই ছকের মধ্যে। তো নারকেল, নারকেলের আকার কেমন, মানে নারকেল গাছের আকার কেমন? যে বেশ লম্বা হয়। দেখো এখানে ছবি দিয়েছি, নারকেল গাছ দেখো কত লম্বা হয়, এবং তোমরা নিজে চোখেও দেখে থাকবে। তো নারকেল গাছের আকার বেশ লম্বা। হুম, কি জাতীয় গাছ? গাছটা কি জাতীয়? যে বৃক্ষ জাতীয়। হুম, পাতাগুলো কেমন? দেখো নারকেল গাছের পাতা কেমন? যে সরু, তো খুব লম্বা। লম্বা হয় তো, অনেকটা লম্বা দেখো। আচ্ছা, ফুল, নারকেল গাছের ফুল কেমন হয়? সাদা সাদা ফুল হয়, সরু সরু ছড়ি পড়ে এবং তার গায়ে ছোট ছোট সাদা সাদা ফুল ধরে থাকে, তাই না? তো নারকেল গাছের ফুল সাদা। নারকেল গাছের ফল কেমন হয়? বড়। দেখো এটা হলো নারকেল, মানে যে ছোট অবস্থায় যেটা ডাব, এবং বড় হয়ে মানে পরিপূর্ণ হয়ে গেলে, পুষ্ট হয়ে গেলে সেটা তখন নারকেল হয়ে যায়। সেটা যে নারকেলের এটা ছাড়ানো অবস্থা, এবং সেটা ভাঙার পরে ভিতরে যে ফলটা, মানে যে শাঁসটা যেটা খাওয়া হয়, সেটার এই অবস্থা। হুম, সবটাই ছবির মধ্যে দিয়ে দেখানো হলো। তো এর ফলটা দেখে তোমাদের কি মনে হয়? এবং নারকেল তো তোমরা দেখেই থাকো, তো নারকেলের আকার কিরকম, মানে নারকেল ফলের আকার কিরকম? বেশ বড় সড়ো হয়। তো নারকেল ফল বড়। কোথায় দেখেছো তোমরা নারকেল গাছ? কোথাও দেখে থাকো, বাগানে হয়ে থাকে সাধারণত, বাড়ির আশেপাশে। হুম, তো তোমরা কোথায় দেখেছো সেই গাছ, সেখানেই, মানে সেই ছকে তোমরা সেটাই লিখো, কেমন? আচ্ছা, এবার সে আম গাছ। আম গাছ, তার আকার কেমন? দেখো এটা আম গাছ। হুম, তো আম গাছের আকার যে বড় আকারের হয় এবং ডাল যুক্ত। নারকেল গাছ যেমন বেশ লম্বা আকারের হয় এবং শুধুই পাতা থাকে, তার ডালপালা থাকে না, কিন্তু আম গাছের অনেক ডালপালা যুক্ত থাকে। তো তাহলে এই আম গাছের আকার দেবে যে বড় এবং ডাল যুক্ত। ঠিক আছে? এবং আম গাছ কি জাতীয় গাছ? এটা বৃক্ষ জাতীয়, তাই তো? পাতাগুলো কেমন? আম গাছের পাতা কেমন? দেখো যে সরু সরু, লম্বা লম্বা, তাই তো? তো আম গাছের পাতা লম্বা, সরু। ফুল,
আম গাছের ফুল কেমন হয়ে থাকে? যে খুব ছোট ছোট হয়ে থাকে, তাই তো? আমের মুকুল তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, এবং তার রঙের কথা এখানে না বললেও চলে, কারণ সে তার রং পরিবর্তন হয়, তাই না? প্রথমে সাদা সাদা থাকে, তারপর ধীরে ধীরে একটু হলুদ হয়, তারপর সেটা যখন শুকিয়ে আসে একটু বাদামি রঙের হয়ে থাকে। তো সেই জন্য তার আকার লিখলেই চলবে। হুম। তো আম গাছের ফলের আকার, সরি মানে ফুলের আকার কিরকম, যে খুব ছোট ছোট হয় আমের মুকুল। এবার সে ফল, আম, আম তো তোমরা দেখেছো, এখানে দেখো ছবিতেও দেওয়া হয়েছে। তো এই আমের আকার কেমন, একটু লম্বাটে করে, তাই তো? নারকেল যেমন দেখো গোল, হুম, গোল বড়, এবং আম এখানে আমটা একটু লম্বা করে হয়। তো ফলের জায়গায় দেবে লম্বাটে। কোথায় দেখেছো আম গাছ কোথায় থাকে? সাধারণত বাগানে থাকে, বাড়ির আশেপাশে থাকে, বা তোমরা যেখানে দেখে থাকবে সেটাই লিখবে। তারপরে আসি যেমন সবেদা গাছ। সবেদা গাছ যেটার কথা আমরা গল্পে পড়ে থাকি, ছিল সেনাপতি শঙ্কর গল্পে। তো সেই সবেদা গাছের আকার কিরকম? এই দেখো, এই নিচের এই গাছটি, এটা সবেদা গাছ। হুম। তো এর আকার দেখো কেমন, সে আম গাছের মতোই বেশ বড় সড়ো এবং ডালপালা যুক্ত, তাই না? তো এটাও সবেদা গাছেও লিখতে পারো যে বড় ডালপালা যুক্ত, কিংবা বেশ মোটামুটি বড়, এরকমটাও লিখতে পারো। তো এই সবেদা গাছ কোন জাতীয় গাছ? দেখে কি মনে হচ্ছে? বৃক্ষ। তো বৃক্ষ জাতীয় গাছ। এই সবেদা গাছের পাতাগুলো কেমন হয়ে থাকে? এই দেখো, এটা সবেদা ফল। হুম। এবং তার সঙ্গে দেখো এই এটা পাতা। তো এই পাতাটা কেমন দেখো, যে সরু করে লম্বা করে, কতকটা আম পাতার মতো। আম পাতাটা একটু চওড়া হয়, আর সবেদা পাতাটা তার তুলনায় একটু সরু হয়। হুম। তো এটাও সবেদা গাছের পাতাও লিখবে, আহ, যে সরু লম্বা হয়। ফুল, সবেদা গাছের ফুল, সেটাও ছোট হয়। ফল, ফল এই যে সবেদা ফল দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখে থাকবে। তো এরকম গোল, ছোট। ঠিক আছে? সবেদা গাছ কোথায় দেখেছো, তোমরা কোথায় দেখেছো সেটা লিখবে, কিংবা বাগানেও দিতে পারো। কেমন? তো এই গেল ওই ছকটি, যে পাখির নাম, গাছের নাম এবং তাদের বৈশিষ্ট্য বা তাদের বর্ণনা, সেটার ছক। ঠিক আছে? এবার আসি 9 দাগে। নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো, গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো। তো এই ছকটি তোমাদের বইয়ে এগুলোই কেবল ছিল, এবং বাকিটা ফাঁকা, তাই তো? সেই ছকটি আমি পূরণ করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো যে প্রথম উপসর্গ কি আছে, বি। হুম। তো তার সঙ্গে এমন কিছু শব্দ তৈরি করতে হবে যেটার দ্বারা একটা নতুন শব্দ তৈরি হবে, এবং সেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। হুম। তো দেখো, বীর সঙ্গে কি শব্দ যুক্ত করলে একটা ভালো অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি হতে পারে? যে জ্ঞান, জ্ঞান, কিংবা শ্বাস, হুম, স্বস্ত, এই ধরনের শব্দগুলো যুক্ত করলে যে নতুন শব্দ দাঁড়াচ্ছে, দেখো, বি যুক্ত জ্ঞান কি হচ্ছে? বিজ্ঞান। বা বি যুক্ত শ্বাস, বিশ্বাস। হুম। এছাড়া বি যুক্ত স্বাস্থ্য, বিশ্বস্ত। হ্যাঁ, এরকম শব্দ তৈরি হয়ে থাকে। বি যুক্ত ভীষণ, বিভীষণ, বিভীষণ মাস্টার মশাই, যার কথা আমরা সেনাপতি শঙ্কর গল্পে পড়েছি। হ্যাঁ। আচ্ছা, তারপরের উপসর্গ দেখো, প্র। তো এই প্র উপসর্গের সঙ্গে কোন ধরনের শব্দ যুক্ত করলে যেটার ফলে একটা অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি হবে? প্র যুক্ত গাঢ়, প্রগাঢ়, কিংবা প্রশ্বাস, অর্থাৎ প্র সঙ্গে শ্বাস যুক্ত করলে প্রশ্বাস, প্রর সঙ্গে যুক্ত যুক্ত করলে প্রযুক্ত বা প্রযুক্তি। হ্যাঁ, এরকম অসংখ্য শব্দ যুক্ত হয়ে থাকে, শব্দ তৈরি হয়ে থাকে। হুম। তেমনি নি, নি উপসর্গের সঙ্গে কোন শব্দ যুক্ত করলে একটা অর্থপূর্ণ শব্দ হবে? দেখো, নিঃসঙ্গে খাদ,
খাত শব্দ যুক্ত করলে নতুন শব্দ কি দাঁড়ায়? নিযুক্ত খাত, নিখাত, কিংবা নিযুক্ত শ্বাস, নিঃশ্বাস, নিযুক্ত বীর, নিবিড়। হ্যাঁ, তারপর দেখো সু। সু উপসর্গের সঙ্গে কোন শব্দ যুক্ত করলে নতুন শব্দ হচ্ছে বা নতুন শব্দ কি দাঁড়াচ্ছে? সু স্বপ্ন, সুস্বপ্ন। তাহলে সুযুক্ত স্বপ্ন, সুস্বপ্ন। সুযুক্ত সংবাদ, সুসংবাদ। হুম, সুযুক্ত খ অর্থাৎ সুখ। হ্যাঁ, এরকম অনেক শব্দ তৈরি হয়ে থাকে। এবং এগুলি ছাড়াও যেগুলো বলছি সেগুলো ছাড়াও তোমাদের যদি কোনো শব্দ মনে আসে বা কোনো অর্থপূর্ণ সেরকম কোনো শব্দ মনে আসে, তাহলে অবশ্যই সেগুলোও লিখতে পারো। হুম, আচ্ছা। তারপর আ উপসর্গের সঙ্গে কোন ধরনের শব্দ যুক্ত করে নতুন শব্দ হচ্ছে দেখো। আ গা, আগা। হুম, আ যুক্ত ম, আম। আ যুক্ত বৈচিত্র্য, আজ। আ যুক্ত লয়, আলয়। এরকম অনেক শব্দ তৈরি হয়ে থাকে। তো তোমাদেরকে যদি একটি করে শব্দ লিখতে বলা হয় তাহলে একটি করেই শব্দ যুক্ত করে নতুন শব্দ লিখবে। এবং মানে সংখ্যা অনুযায়ী যেটা তোলা থাকবে, যে দুটি বা তিনটি এরকম যদি থাকে, যে কয়টি লিখতে বলা হবে সেই কয়টি করেই শব্দ যুক্ত করে নতুন শব্দ তৈরি করবে। ঠিক আছে? তারপরে দেখো 10-এর দাগে কি বলা হচ্ছে? নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো। সংখ্যাবাচক শব্দ তোমরা জানো, অর্থাৎ কোনো সংখ্যা বোঝাবে সেই শব্দের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো দেখো 1-এর দাগে দেখো 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর। এগুলি প্রত্যেকটাই বইয়ের লাইন, অর্থাৎ সেনাপতি শঙ্কর যে গল্পটি আমরা পড়লাম সেই গল্পেরই কিছু কিছু লাইন তোলা আছে, এবং তার মধ্যে যে সংখ্যাবাচক শব্দ আছে সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। হুম, তো 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগর। তো এই বাক্যটির মধ্যে কোনটাকে সংখ্যা বোঝাচ্ছে, কোন শব্দটা দেখো যে সংখ্যা বোঝাচ্ছে? খুবই সহজ, যে 5-7, তাই তো? অর্থাৎ এই বাক্যের মধ্যে এই 5 আর 7 হলো সংখ্যাবাচক শব্দ। হুম, তারপর দেখো 2-এর দাগে জনা 30 ছেলে মেয়ে বসে। জনা 30 ছেলে মেয়ে বসের মধ্যে, অর্থাৎ এই বাক্যটির মধ্যে কোনটি সংখ্যাবাচক শব্দ? যে সংখ্যা বোঝাবে এমন শব্দ কোনটি? 30, অর্থাৎ 30 জন মতো ছাত্রকে বোঝাচ্ছে, তাই তো? তো 30 কি একটা সংখ্যা, অর্থাৎ এই 30টা হলো, এই জনা 30, এই 30টা হলো সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে? তারপর 3-এর দাগে দেখো সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। তো এই বাক্যটির মধ্যে সংখ্যা বোঝাচ্ছে কোন শব্দটির মধ্যে দেখো? সেদিকে তাকিয়ে একটি ছেলে। তো একটি, একটি বলতে একজনকে বোঝানো হচ্ছে, একটি ছেলে অর্থাৎ একজন ছেলেকে বোঝাচ্ছে। তো একটা কি সংখ্যা, অর্থাৎ এই একটিটা হলো একটা সংখ্যাবাচক শব্দ। তো একটি হলো সংখ্যাবাচক শব্দ। 4-এর দাগে এক একদিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে। তো এখানে কোনটা সংখ্যাবাচক শব্দ? এক, একদিন। হুম, তো এই এক একদিন অর্থাৎ একদিনকে বোঝানো হচ্ছে। একটা কি সংখ্যা, সুতরাং এই এক একদিনই হলো সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে? তারপর তারপর দেখো 11-এর দাগে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো এবং প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও। অর্থাৎ এখানে যে বাক্যগুলি দেওয়া আছে তার মধ্যে থেকে অনুসর্গ খুঁজে বের করতে হবে, এবং প্রত্যেকটা এই বাক্যের মধ্যে প্রত্যেকটা যে পদ বা প্রত্যেকটা শব্দ সেগুলির সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত আছে সেগুলো খুঁজে বের করতে হবে। হুম, তো প্রথমে আসি অনুসর্গের কথা। অনুসর্গ, অনুসর্গ কি বা কাকে বলে, বা এই অনুসর্গ কোনগুলো যেটা আমরা চিনতে পারবো। হুম, তো এই অনুসর্গ যেগুলি
বাক্যের মধ্যে বিশেষ্য এবং সর্বনামের পরে বসে। হুম অনু মানে কি? পরে। হুম তো অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে এবং এগুলি বাক্যের মধ্যে অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, সেগুলি হলো অনুসর্গ। যেমন ধরো মধ্যে, ভেতরে, ও, সাথে। হুম এগুলোর সাহায্যে কি হয়, অন্য অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এগুলো হলো অনুসর্গ। তো দেখো, যেমন একের দাগে, এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। হুম তো এখানে অনুসর্গ কোনটি খুঁজে বের করতে হবে আমাদের। যে কি বলেছিলাম, বিশেষ্য এবং সর্বনামের পরে বসে অনুসর্গ এবং অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তো এখানে বিশেষ্য সর্বনামের পরে বসেছে কিনা দেখ। এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। তো বাতাস বিশেষ্য, বিশেষ্যর পরে কি আছে দেখো, ভেতর। তো ভেতর এবং তার পরের যে শব্দগুলি আছে সব সময় ভিজে জলের ঝাপটা থাকে। তো দেখো, ভিতর শব্দটি যেটা বিশেষ্যের পরে বসেছে এবং অন্য শব্দগুলির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে এই শব্দটির মধ্যে দিয়ে। তো এটা কি? ভেতর। তাহলে এটাকে কি বলবো? এটা অনুসর্গ। ঠিক আছে, তো অনুসর্গ হলো ভেতর। এবার দেখ, ভিজে জলের ঝাপটা থাকে, থাকে, সেটাও অনুসর্গ। এবার আসি বিভক্তির কথায়। বিভক্তি কোনগুলি? যে একটা শব্দ যেটা মূল শব্দ এবং সেটাকে পদে রূপান্তর করতে যেটা যুক্ত করা হয় সেটাই হলো বিভক্তি। যেমন দেখো, এখানে বাতাসের ভেতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে। এখানে, এখানের মূল শব্দ কি? এখান। এবং এটা একটা শব্দ, সেটা যখন বাক্যে ব্যবহৃত হয় তার সঙ্গে বিভক্তি যুক্ত হলেই সে পদ হয়ে যায় এবং যখন সেটা পদ তৈরি হয় তবেই সেটা বাক্যে ব্যবহৃত হয়। হুম তো এখানে অর্থাৎ এখান যুক্ত এ, এখানে এ, এই যে অবশিষ্টটা যেটা যুক্ত হচ্ছে সেটাই হলো বিভক্তি। তো এখানে, এখান যুক্ত এ, এই এটা হবে বিভক্তি। বাতাসের মূল শব্দ কি? বাতাস। বাতাসের সঙ্গে কি যুক্ত হচ্ছে? বাতাস যুক্ত এর, বাতাসের। তো এখানে বিভক্তি কি? এই বাতাসের শব্দের মধ্যে এর বিভক্তি হলো এর। কি বললাম? যে মূল শব্দের সঙ্গে যেটা অবশিষ্ট পরে যুক্ত হবে সেটাই বিভক্তি। বাতাসের হলো ভেতর অনুসর্গ হয়ে গেল। সব সময়, দেখো সব সময়, এখানে কি কোনো বিভক্তি যুক্ত আছে? নেই। এটাই এর মূল শব্দ, এর সঙ্গে কোনো অবশিষ্ট কোনো কিছু যুক্ত নেই, কোনো শব্দ যুক্ত নেই। ফলে এই সব সময় সেটাকে কি বলবে? যদি কোনো বিভক্তি যুক্ত না থাকে কোনো পদে তাহলে সেটা বলে দেবে শূন্য বিভক্তি। ঠিক আছে, তো সব সময় এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটা শূন্য বিভক্তি। ভিজে, তো এখানে এর আসল শব্দ কি? ভেজা। সেখানে ভিজে হয়েছে অর্থাৎ এ যুক্ত হচ্ছে, এ বিভক্তি। জলের, জলের এর যুক্ত হচ্ছে, এর বিভক্তি। ঝাপটা, এটা ঝাপটা, এটা কি? ঝাপটাটাই আসল শব্দ। তো এখানে কি হচ্ছে? কোনো বিভক্তি যুক্ত থাকছে না, ফলে এটা কি? যে শূন্য বিভক্তি। কোনো বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি, থাকে অনুসর্গের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে দেখো, দুইয়ের দাগে, মাটির মেঝে। এখানে মাত্র দুটি শব্দ রয়েছে, মাটির মেঝে, কিন্তু এটা বাক্য, কারণ এখানে একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে, তাই এটা বাক্যই হবে। এখানে দেখো, মাটির মেঝে, মূল শব্দ কি? মাটি। হুম, তো তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? না, এই র, রটাই হলো বিভক্তি। মেঝে,
মেঝে তো মেঝেই, হ্যাঁ? এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটা কি হবে? শূন্য বিভক্তি। এবং এই বাক্যটি দীর্ঘ নয়, ছোট্ট একটি বাক্য, এবং কোনো শব্দ দিয়ে কোনো শব্দের আহ সম্পর্ক স্থাপনের জন্য কোনো শব্দ ব্যবহার হয়নি এখানে, তাই এর মধ্যে আমরা কোনো অনুসর্গ দেখতে পাচ্ছি না। তাই কি লিখে দেবে? যে কোনো অনুসর্গ নেই, ব্যাস। এবং যে বিভক্তি যুক্ত থাকবে সেগুলোই কেবল তুলে দেবে, যে মাটির হাইপেন দিয়ে সঙ্গে র বিভক্তি যুক্ত আছে, মেঝে হাইপেন দিয়ে একটা শূন্য বিভক্তি, ব্যাস। তারপর দেখো 3 দাগে, সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের। তো এখানের অনুসর্গ কোনটি বা কোন পদগুলির সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশে। সেই, সেইটা কি? এটা একটা শব্দ এবং এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, ফলে সেই শূন্য বিভক্তি। জানালা দিয়ে, জানলা, জানলা এটাই এর আসল শব্দ। এর সঙ্গে কি কোনো আলাদা কিছু যুক্ত আছে? নেই, তো জানলা হবে শূন্য বিভক্তি। জানলা দিয়ে মেঘ দেখা যায়। তো এটা কি? বিশেষ্যের পরে বসছে এবং এটার দ্বারা এই শব্দগুলোর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে, ফলে এই দিয়ে শব্দটা হবে অনুসর্গ, তাই তো? তাহলে দিয়েটা হবে অনুসর্গ। তারপরে দেখো মেঘ, মেঘ এটাই আসল শব্দ, এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই মেঘ শূন্য বিভক্তি। দেখা যায় আকাশের, দেখা সেটাও শূন্য বিভক্তি, যায় সেটাও শূন্য বিভক্তি, এগুলির সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই। আকাশের মূল শব্দ কি? আকাশ। তো আকাশের সঙ্গে কি যুক্ত থাকছে? আকাশের, আকাশ যুক্ত এর, অর্থাৎ শেষে একটা এর যুক্ত হচ্ছে, ফলে এরটাই হলো বিভক্তি। আকাশের হাইপেন দিয়ে লিখবে এর বিভক্তি, ব্যাস। বা এর সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে। তারপর 4 দাগে দেখো, স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়। হুম, তো দেখো স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, এর মধ্যে অনুসর্গ কোনগুলি সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে। তো ভেতর, স্বপ্ন, স্বপ্নটা কি? একটা বিশেষ্য এবং তারপরেই বসছে, তো এটা কি না অনুসর্গ। স্বপ্নের ভেতর সে খাট থেকে, খাট সেটাও বিশেষ্য, তারপরে বসছে থেকে, অর্থাৎ থেকেটাও অনুসর্গ। পড়েও যায়, দেখ, শুধু যদি বলি যে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়ে যায়, তাহলে কি একটা একটা অর্থ বোঝালো। এবং আমি যদি বলি যে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায়, তার মানে কি যে সে এটা ছাড়াও আরো অনেক কিছুই হয়। হুম, তাই জন্য এখানে পড়েও যায় এটা ব্যবহার হচ্ছে, তাই তো? তো এই ও শব্দটা যুক্তর মধ্যে দিয়েই অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাই এই পড়েও এটা এটা অনুসর্গ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই বাক্যটির মধ্যে অনুসর্গ কোনগুলি? না ভেতর, থেকে, পড়েও, এগুলি অনুসর্গ। এবং বাকি যে শব্দগুলি আছে বা পদগুলি আছে সেগুলোর সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে সেটা আমাদের লিখতে হবে। স্বপ্নের, স্বপ্ন, আসল শব্দ কি? স্বপ্ন। তো স্বপ্নের এই পদটির মধ্যে কি যুক্ত আছে? কোন বিভক্তি যুক্ত আছে? স্বপ্নেরটা ভাঙালে কি আসবে? মূল শব্দ কি? স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন যুক্ত এর, স্বপ্নের। তাহলে এর সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে, তাহলে স্বপ্নের এর বিভক্তি। সে, এটা সর্বনাম, তো এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এখানে কি লিখবে? সে শূন্য বিভক্তি। খাট, খাট তাই তো আসল শব্দ, এর সঙ্গে কিছু কি যুক্ত আছে? নেই, সুতরাং এই খাট শূন্য বিভক্তি।
পড়েও যায়, পড়েও তো হলো যে অনুসর্গ, যায়, যায়, যাওয়া বোঝায়। তো এখানেও কোনো বিভক্তি যুক্ত নেই, অর্থাৎ যায় শূন্য বিভক্তি। ঠিক আছে, তারপর দেখো 5-এর দাগে, সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। সে তার স্বপ্নের কথা আর কখনো কাউকে কখনোও বলবে না। এখানে দেখো শুধু কখনো নেই কিন্তু, কখনো মানে আর কখনো বলবে না, তো তুমি আগে বুঝেছি আর কখনো বলবে না সেটা বলছে। এখানে উপযুক্ত আছে, অর্থাৎ এই কখনোটা হয়ে যাবে কি অনুসর্গ, এটা হচ্ছে বিভক্তি। হ্যাঁ, কি সে তার স্বপ্নের কথা আর কাউকে বলবে না। সে সর্বনাম, সুতরাং এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। তার, এর সঙ্গেও কোনো বিভক্তি যুক্ত নেই, তো শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। স্বপ্নের, এখানেও স্বপ্নের, এটা মূল শব্দ স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন যুক্ত এর, অর্থাৎ এর বিভক্তি। কথা শূন্য বিভক্তি, আর শূন্য বিভক্তি। কাউকে, সেটাও শূন্য বিভক্তি। বলবে না, হম, সেটাও শূন্য বিভক্তি, নাও শূন্য বিভক্তি। বা এই এই বলবে, মানে অর্থের উপর নির্ভর করছে। যদি বলবো শব্দ যদি মূল শব্দ ধরা হয় তাহলে এ বিভক্তি যুক্ত হচ্ছে, এবং বলবে যদি পুরোটাই একটা অর্থপূর্ণ ধরা হয় তাহলে শূন্য বিভক্তি হবে। ঠিক আছে, তারপরে দেখো 12-র দাগে, নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো। হ্যাঁ, এই বাক্যগুলির মধ্যে কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধেয় সেগুলি আলাদা করে, এই যে নিচে দেখো একটা ছক আকারে দিয়েছে, এরকম ছক আকারে আমাদের লিখতে হবে। দেখো সেই ছকটা আমি এখানে তুলে ধরেছি। তো 1-এর দাগে কি আছে না, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। তো এর মধ্যে কি খুঁজতে হবে না, উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বলা হয়, উদ্দেশ্য, এখানে কার কথা বলা হচ্ছে, এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যে বিভীষণ দাস, তাই তো। বিভীষণ দাসের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তিনি ক্লাস নিচ্ছিলেন, এমু পাখির কথা বলছিলেন, তাই তো। তাহলে উদ্দেশ্যের জায়গায় হয়ে যাবে বিভীষণ দাস, এবং তার বাকি যে অংশগুলি থাকে বাক্যের, সেগুলি সবগুলি হবে বিধেয়। তো দেখো আকন্দ বাড়ির স্কুলের ক্লাস 5-এ এমু পাখির কথা বলছিলেন, এবং এটা সাজানোই আছে। যদিও বা এটা সাজানো না থাকে, তখন আমাদের কি করতে হবে না, বাক্যটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে বিধেয়ের জায়গায়। হুম, সব সময় উদ্দেশ্য যে কেবলমাত্র সামনে থাকবে, হ্যাঁ, এক একটা বাক্য হয়ে থাকে যে একটা দুটো ভাগ থাকে, একটা উদ্দেশ্য ভাগ, একটা বিধেয় ভাগ। অর্থাৎ উদ্দেশ্যটা সামনে থাকে এবং বাকি পরের যে অংশটা থাকে সেটা বিধেয় হয়ে যায়। হুম, কিন্তু কিছু কিছু জায়গায় কি হয় না, বাক্যের মাঝে উদ্দেশ্য থাকে এবং তার সামনে পেছনে যে সমস্ত পদগুলি থাকে সেগুলো মিলেমিশেই একটা বিধেয়টা তৈরি করতে হয় আমাদের। সেক্ষেত্রে কি হয় না, সামনে পেছনে দুটো মেলালে যদি পরপর লেখা হয়, সবসময় সাজানো থাকে না, সেক্ষেত্রে আমাদের সাজিয়েও লিখতে হবে। কেমন? তো দেখো বিভীষণ দাস এটা ছাড়া বাদবাকি কি আছে, আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ এমু পাখির কথা বলছিলেন। তো এটা একটা সাজানো রয়েছে, তাকে সাজাতে হবে না, এটাই তুলে দিলেই চলবে যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ এমু পাখির কথা বলছিলেন, এটাই বিধেয়। ঠিক আছে, তারপর দেখো 2-এর দাগে, স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চাড়া দিয়ে উঠছে। তো এর মধ্যে উদ্দেশ্য কোনটা আর বিধেয় বা কোনটা, দেখো স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান, এই যে বলছিলাম যে কখনো কখনো সামনের অংশ উদ্দেশ্য, পেছনের অংশ বিধেয় হয়ে থাকে, এটা সেরকম। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান, এটাই পুরোটাই হলো উদ্দেশ্য বোঝাবে, এবং পরবর্তী যে অংশটা থাকবে সবে মাথাচাড়া দিয়ে উঠছে, এটা বিধেয় অংশ। ঠিক আছে, এটাই ডুয়েট। তারপর 3 নম্বর থাকে, গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি। হুম,
এক্ষেত্রে আবার উল্টো হয়েছে। গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সেই বিরাট পাখিটার উদ্দেশ্যে বলা হচ্ছে, তাই তো? তাই উদ্দেশ্য কোনটা হবে? তাই বিরাট এক পাখি। হুম, তাহলে উদ্দেশ্য জায়গায় এটা বসিয়ে দেবে যে বিরাট এক পাখি। বাকি যে অংশটা থাকছে এটা কিন্তু তার সামনের অংশ থাকছে কি? গাঢ় ছাই রঙের পাখিটার উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেটাই হয় বিধেয়। তো গাঢ় ছাই রঙের, এটাই বিধেয়ের জায়গায় বসিয়ে দেবে, গাঢ় ছাই রঙেরটাই হলো বিধেয়। হুম, তারপর 4 দাগে দেখো, তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? শঙ্করের উদ্দেশ্যে। তো যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটাই উদ্দেশ্য অংশ বাক্যের, এবং তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেটা বিধেয়। তো কার উদ্দেশ্যে বলা হচ্ছে? শঙ্করের। তো এখানে শঙ্কর হবে উদ্দেশ্য। বাকি অংশ কি আছে? তন্ময় হয়ে শুনছিল, শঙ্করের সম্পর্কে কি বলা হচ্ছে সেটাই বিধেয়। কি বলা হচ্ছে না? তন্ময় হয়ে শুনছিল, যে এক মনে শুনছিল। তো এই বাকি এই অংশটা সেটা হয়ে যাবে বিধেয়, তন্ময় হয়ে শুনছিলটা বিধেয় অংশে বসিয়ে দেবে। হুম, তারপর 5 দাগে দেখো, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। হুম, এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? এই খোলামেলা পৃথিবী এর উদ্দেশ্যেই বলা হচ্ছে, পৃথিবীর কথাই বলা হচ্ছে। তো এখানে উদ্দেশ্য কোনটা হবে? না, এই সামনের অংশটাই, যে এই খোলামেলা পৃথিবী, এটাই হবে উদ্দেশ্য। মানে পৃথিবী সম্পর্কে কি বলা হচ্ছে, বা এই খোলামেলা পৃথিবীর সম্পর্কে কি বলা হচ্ছে সেটাই হবে বিধেয়। তো এই বাক্যের মধ্যে কি বলা হচ্ছে দেখো, সবচেয়ে বড় বই, এটা বলা হচ্ছে খোলামেলা পৃথিবীর সম্পর্কে। তো এটাই হবে বিধেয়। তাহলে উদ্দেশ্য হবে এই খোলামেলা পৃথিবী, বিধেয় হবে সবচেয়ে বড় বই। ঠিক আছে? তো এই হলো উদ্দেশ্য বিধেয় অংশ। তারপর দেখো, কথা আর চোখ, এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখ। হুম, কথা, কথাটা কত অর্থে ব্যবহার হয়? মানে দুটো করে আলাদা অর্থ ব্যবহার হয় সেটা বলতে বলছে। কথা, একটাকে যে আমরা যে কথা বলি সেই কথাকে বোঝাচ্ছে, একটা কথা বলতে কথা দেওয়াকে বোঝানো হচ্ছে। হুম, এই দুই আলাদা অর্থে একটা করে বাক্য লিখবে, এটা তোমরা লিখবে, এটা অতি সহজ। তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে বাক্য লিখবে। চোখ, একটা চোখ বলতে কি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বোঝায় চোখ। আরেকটা চোখ যেটা নজর বোঝায়, যে চোখ দিয়ে দেখ, সেই অর্থে আর কি, যে নজর। হুম, তো এই দুটি আহ শব্দের আলাদা আলাদা অর্থ অনুযায়ী একটি করে বাক্য লিখবে। ঠিক আছে? তারপরে দেখো 14 দাগে, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সরল, কোনটি জটিল ও কোনটি যৌগিক বাক্য তা খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ এই বাক্যগুলির মধ্যে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এগুলি খুঁজে লিখতে হবে। দেখো, জানালায় কোনো শিক নেই, এটা কি সহজ সরল ভাবে বলা আছে। হ্যাঁ, কোনো এর মধ্যে আলাদা কোনো একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের যুক্ত করার জন্য কোনো শব্দ আলাদাভাবে ব্যবহৃত হয়নি, একটাই বাক্য। হুম, সহজভাবে, যে জানালায় কোনো শিক নেই। সুতরাং এটা কোন বাক্য হবে? না, সরল বাক্য। দেখো এখানে এই বক্স দেখতে পাচ্ছ, এর মধ্যে এই উত্তর। তারপর 2 দাগে দেখো, জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। তো দেখো এখানে যে বাক্যাংশ রয়েছে, জেগে থাকতে দেখা, আর তারপরের অংশটা দেখো, স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। তো এই গোটা বাক্যটা দেখো একটা আহ যুক্ত বাক্যাংশ দিয়েই বা একটা যুক্ত শব্দ দিয়ে যুক্ত রয়েছে, যে এটা একটা প্রথম বাক্যাংশ, এটা হলো দ্বিতীয় বাক্যাংশ, এবং এই দুটো বাক্যাংশের একটা সংযোগ তৈরি করছে এই মাঝের আর, হ্যাঁ, বা এই অব্যয় দ্বারা, এই অব্যয় দ্বারা যুক্ত থাকছে, দুটো বাক্যাংশকে মেলাচ্ছে, মিলিয়ে একটা বাক্যতে পরিণত করছে। হুম, তো তাহলে কি হবে? যৌগিক বাক্য কি হয়? না, একটা মাত্র
সংযুক্ত অব্যয় থাকে, একটাই শব্দ থাকে, তো সেটা হয় যৌগিক। তাহলে এটা কি হচ্ছে দেখো, জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল সম্পর্কে গুলিয়ে যাচ্ছে, যেখানে কেবলমাত্র একটি সংযোজক অব্যয় যুক্ত থাকছে, ফলে এটা কোন বাক্য হবে না, যৌগিক বাক্য। ঠিক আছে, তারপর 3-এর দাগে দেখো, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে। এটা কোন বাক্য, কোন ধরনের বাক্য? তো দেখো, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে। তো এখানে দেখো দুটো শব্দ যুক্ত থাকছে, সেটা একটা জোড় শব্দ যুক্ত থাকছে, সেটা কি না, যখন তখন। হুম, তো কোন বাক্যের ক্ষেত্রে এরকম জোড়া শব্দ যুক্ত থাকে? সেটা জটিল বাক্যের ক্ষেত্রে, তাই তো। এবং এখানে যখন তখন নামক জোড়া শব্দ সেটা যুক্ত থাকছে এখানে, তাহলে এই বাক্যটি হবে জটিল বাক্য। হুম, তারপর 4-এর দাগে রাখো, বিভীষণ মাস্টার যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। এখানে দেখো, যৌগিক বাক্যে সাধারণত যে সমস্ত শব্দগুলি যুক্ত থাকে বা সংযোজক অব্যয় যুক্ত থাকে, এখানে যে যুক্ত থাকছে, হুম, বা তা যুক্ত থাকছে, ফলে এটা যৌগিক বাক্য হবে। ঠিক আছে, তারপর দেখো 15 দাগে কি বলছে, যে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদের রূপ দাও। এই যে গুঁড়ো, প্রকৃতি, জানালা, ডানা, ছায়া, শব্দ, স্বপ্ন, খোলামেলা, এই প্রত্যেকটি যে শব্দ দেওয়া, প্রত্যেকটি একটা করে বাক্য তৈরি করবে এবং সেটা দিয়ে একটা মিলে একটা অনুচ্ছেদ তৈরি করবে। দেখো এখানে দেওয়াই আছে যে কিভাবে লিখবে। বাইরে হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে পড়ছে, এই গুঁড়ো দিয়ে এই এই বাক্যটি তৈরি করেছে কিন্তু। তারপরে দেখো জানলা, জানলা দিয়েও এই একটা বাক্য তৈরি করেছে, যে জানলা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে জিম্মি। হুম, তো এইরকম এক একটা বাক্য তৈরি করবে এবং সেই সবগুলোকে মিলিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করবে এরকম করে। ঠিক আছে, এখানে যেগুলি দেওয়া আছে সেগুলো নয়, এগুলি ছাড়া তোমরা নিজেদের মতো করে বাক্য রচনা করবে এবং সেগুলো দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করবে। কেমন? তো আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের, অর্থাৎ লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যদিও বা বুঝতে কোথাও অসুবিধে হয় আমাকে জানিও, অবশ্যই পরের ক্লাসে আমি বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।